আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত এবং বিমান চলাচল বন্ধ। এদিকে রাফাল বিমান থাকা সত্ত্বেও পাকিস্তানে আক্রমণ করতে ব্যর্থ হল ভারত। অন্যদিকে মস্কোয় হামলা হলে কিয়েভের টিকে থাকার গ্যারান্টি কেউ দিতে পারবে না বলে রাশিয়ার হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দেব তুরস্কের আকাশসীমা বাধায় বাকু সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত এবং বিমান চলাচল বন্ধ। তেল আবিবের দখলদার ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন আজ ইয়েমেনি প্রতিরোধ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে অন্তত 2 জন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। রোববার ইসরায়েলি সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রমাণসহ হামলার তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণের মধ্যেই জানা যায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দখলকৃত তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছেই আঘাত এনেছে। ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের পাশে বিশাল একটি ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে, যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ। এই হামলার পর ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করেছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়েছে। এমন একটি কৌশলগত স্থাপনায় হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে যে তারা বেন গুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত হানা ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী সামরিক বাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা চালিয়েছে, তবে সেটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এর জেরে তারা বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থতার তদন্ত করছে। আইডিএফের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণের প্রভাবের বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে এবং 2 সেনা সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তদন্ত চলছে। বর্তমানে নিরাপত্তা বাহিনী ও অনুসন্ধান দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে। এদিকে হামলার দায় আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার না করলেও পর্যবেক্ষকরা মনে করছেন এটি ইয়েমেনি আনসারুল্লাহ হুতি গোষ্ঠীর হামলার অংশ, কেননা তারা সম্প্রতি গাজা সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী হামলায় সক্রিয় হয়ে উঠেছে। একই সঙ্গে তারা লোহিত সাগরে মার্কিন রণতরী ও ইসরায়েলের কয়েকটি সামরিক ও বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যে কারণে মনে করা হচ্ছে সর্বশেষ হামলাটিও একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে। এর ফলে ইসরায়েলের পক্ষে তা প্রতিহত করা সম্ভব হয়নি। আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, যদি ইয়েমেন সত্যি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত আনে, তাহলে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা হবে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড সিলিং বা অ্যারো প্রযুক্তি সাধারণত সাবসনিক বা সুপারসনিক গতির ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম, কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এখনও অনেক দেশের জন্য কঠিন। এদিকে ইয়েমেন শনিবার ঘোষণা দেয় তারা লোহিত সাগর দিয়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে, যার মাধ্যমে ইয়েমেন স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা শুধু প্রতিহত নয় বা প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক কৌশলও নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই হামলা কেবল ইসরায়েলের ভেতরের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি একটি বৃহৎ আঞ্চলিক সংকটের ইঙ্গিত, যেখানে ইয়েমেন, লেবানন, ইরান সহ একাধিক পক্ষ জড়িত হতে পারে। অন্যদিকে ইয়েমেনি হামলার প্রেক্ষিতে আমেরিকা, জর্ডান, মিশর এবং ইউরোপীয় শক্তিগুলোর উদ্বেগ বাড়ছে, কারণ এটি মধ্যপ্রাচ্যকে আরও অনিরাপদ ও স্থিতিশীল করে তুলতে পারে। বেন গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের বাণিজ্যিক, কূটনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে একটি হামলা ইসরায়েলের জাতীয় মর্যাদা ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত। ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর পক্ষ থেকে এই হামলা প্রমাণ করে যে ইসরায়েলের গভীরে আঘাত আনার সামর্থ্য এখনও ইরান ঘনিষ্ঠিত প্রতিরোধ জোটে রয়েছে, যা নতুন এক মাল্টিফ্রন্ট যুদ্ধের বাস্তবতা সামনে আনছে।
রাফাল বিমান থাকা সত্ত্বেও পাকিস্তানে আক্রমণ করতে ব্যর্থ হল ভারত। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর থেকে ভারত পাকিস্তানকে উস্কে দেওয়ার জন্য সীমান্তের কাছে যুদ্ধমুখী এবং আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে। তবে পাকিস্তান শান্তি প্রদর্শন করেছে এবং সময়মতো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভারতকে কোনো ধরনের আক্রমণ করতে বাধা দিয়েছে। কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের কারণে পাকিস্তান বিমান বাহিনী একদিন আগে ভারতীয় রাফাল বিমানগুলোর পাকিস্তানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা আবারও ব্যর্থ করেছে। ফলে ভারতের আধুনিক রাফাল বিমানগুলোকে পিছু হটতে বাধ্য করেছে। রোববার ৪ মে এক প্রতিবেদনে এই দাবি করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভি। প্রতিবেদন অনুযায়ী এই ঘটনা ঘটেছে ২৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিল রাতে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় পাকিস্তান বিমান বাহিনী ওই রাতে ভারতের অগ্রসর হওয়া বিমানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। ঠিক তখনই কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ভারত পাকিস্তানে আক্রমণ করার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানকে আক্রমণ করা হতে পারে। সূত্রগুলো জানায় ভারতীয় বিমান বাহিনীর ৪টি রাফাল বিমান হারিয়ানার আম্বালা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে পাকিস্তানের দিকে অগ্রসর হয়েছিল ১২০০ কিলোমিটার গতি নিয়ে। ভারতীয় বিমানগুলো পাকিস্তানি আকাশসীমার কাছে চলে আসে, কিন্তু কখনো তা পার করেনি। তবে এই বিমানগুলো যখন মডার্ন স্পাইস ২০০০ এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল, যার পরিসীমা ২০০ কিলোমিটার, তখন ভারতের এই পদক্ষেপকে শত্রুতামূলক হিসেবে দেখা হয়। কারণ ভারতীয় বিমানগুলো পাকিস্তানের আকাশসীমার মধ্যে না ঢুকেই পাকিস্তানে আক্রমণ করতে পারত। এ সময় পাকিস্তান বিমান বাহিনী তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রাফাল বিমানগুলোর যোগাযোগ ও রাডার সিস্টেম জ্যাম করে দেয়, যার ফলে ভারতীয় বিমানগুলো একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে একে কেন্দ্র করে পাকিস্তান বিমান বাহিনীর যে ১০ সিসি বিমানগুলো আকাশে ছিল, যাতে ভারতীয় বিমানগুলোকে কোনো ধরনের আক্রমণ করতে না দেওয়া যায়। এই পরিস্থিতিতে ভারতীয় বিমানগুলোকে জরুরি অবতরণ করতে হয় শ্রীনগরে, আম্বালায় ফিরে যাওয়ার পরিবর্তে। এটি উল্লেখযোগ্য যে ওই রাতে রাফাল বিমানগুলো ২০০ কিলোমিটার পরিসীমার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল। তবে পাকিস্তান বিমান বাহিনী যে ১০ সিসি বিমানগুলো ছিল ২৩০ কিলোমিটার পরিসীমার PL-১৫ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। এর মানে হলো পাকিস্তানি বিমানগুলো তাদের আকাশসীমার মধ্যে থেকেই ভারতীয় বিমানগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম ছিল। সূত্রগুলো জানায়, যদি পাকিস্তান বিমান বাহিনী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই রাতে রাফাল বিমানগুলোর যোগাযোগ এবং রাডার সিস্টেম জ্যাম না করত, তবে ভারতীয় বিমানগুলো পাকিস্তানের ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম হতে পারত। মস্কোয় হামলা হলে কিয়েভের টিকে থাকার গ্যারান্টি কেউ দিতে পারবে না বলে হুঁশিয়ারি রাশিয়ার। আগামী ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনের সময় যদি ইউক্রেন মস্কো আক্রমণ করে, তাহলে কেউই গ্যারান্টি দিতে পারবে না কিয়েভ ১০ মে পর্যন্ত টিকে থাকতে পারবে না। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্র মেদভেদেভ শনিবার তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই হুঙ্কার দিয়েছেন। এর আগের সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ইউক্রেনের সঙ্গে মে মাসের ৩ দিন যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ক্রেমলিন জানিয়েছে ৭২ ঘণ্টার এই যুদ্ধবিরতি ৮ থেকে ১০ মে পর্যন্ত স্থায়ী হবে। এই সময়ে পুতিন নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় স্মরণে উদ্যাপনের জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ আন্তর্জাতিক নেতাদের আতিথ্য করবেন। মস্কোর ৩ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতি ৩০ দিনের হলে তিনি প্রস্তুত। তবে পুতিন ইতিমধ্যেই তা বাতিল করে দিয়েছেন। বলেছেন তিনি দীর্ঘমেয়াদী নিষ্পত্তি চান, সংক্ষিপ্ত বিরতি নয়। জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কারণে ইউক্রেন ৯ মে ঐতিহ্যবাহী বিজয় কুচকাওয়াজে মস্কোয় আসা কোনো বিদেশি বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না। তিনি বলেন, রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে যদি কিছু ঘটে তার জন্য আমরা দায়ী হতে পারি না। আপনারা তার নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত, তাই আমরা আপনাকে কোনো নিশ্চয়তা দেব না। মেদভেদেভ জেলেনস্কির বক্তব্যকে মৌখিক উস্কানি বলে অভিহিত করে বলেছেন, আগামী ৯ মে ঘটনার জন্য কেউ কিয়েভের নিরাপত্তার নিশ্চয়তা চায়নি। তিনি আরো বলেন, জেলেনস্কি বোঝেন যে বিজয় দিবসে সত্যিকারের উস্কানিমূলক ঘটনা ঘটলে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে কিয়েভ ১০ মে দেখার জন্য বেঁচে থাকবে। তুরস্কের আকাশসীমা বাধায় বাকু সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহু। আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফর বাতিলের কারণ আঞ্চলিক অবস্থা এবং টাইট রাজনৈতিক ও নিরাপত্তার সময়সূচি বলে জানিয়েছেন তার কার্যালয়। তবে তা সত্য নয়, বরং তুরস্ক উইং অফ জাউন স্টেট বিমানটিকে আশকেরার আকাশসীমা দিয়ে যেতে দিতে অস্বীকৃতি জানানোর কারণে তার সফর বাতিল হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়ালা। প্রতিবেদন অনুসারে ইসরায়েলি
প্রধানমন্ত্রী কার্যালয় গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প বিমান রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেছেন, কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইসরায়েলের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের কারণে এটি প্রথমবার নয় যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। এর আগে 2024 সালের নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজুগ নিরাপত্তার কারণে আজারবাইজানে জাতিসংঘের COP29 জলবায়ু সম্মেলনে তার পরিকল্পিত সফর শেষ মুহূর্তে বাতিল করেন। তবে সেই সময়ের প্রতিবেদনে বলা হয়েছিল বাতিলের আসল কারণ ছিল তুরস্ক উইং অফ জায়নকে তার আকাশসীমা দিয়ে উড়তে দিতে অস্বীকৃতি জানিয়েছিল। ইসরায়েল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচল সীমিত, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তুরস্ক অথবা বিকল্পভাবে সিরিয়া, ইরাক এবং ইরানের উপর দিয়ে উঠতে হয়। তথ্যসূত্র টাইমস অফ ইসরায়েল।